দেখুন, আপনি যে কথাটা বলছেন আমি সম্পূর্ণরূপে তার থেকে বিরুদ্ধ মত পোষণ করি। পুলিশ মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তার কথা শুনছেন না, এরকম আমি মনে করি না। আমি মনে করি যদি মুখ্যমন্ত্রী চান, পুলিশ মন্ত্রী চান, তাহলে সব বেআইনি অস্ত্র উদ্ধার করা সম্ভব। দু একটা ব্যতিক্রম ঘটতে পারে, কিছু ঘটতে পারে, কিন্তু উদ্ধার করা হচ্ছে না। সেটার কারণ হচ্ছে যে এখন সুষ্ঠু এবং অবাধ ভোট হয় না। এই যাদের কাছে অস্ত্র আছে, বোমা আছে, গুলি আছে, তারা ঠিক করে কে ভোটে জিতবে। তো এই ভোটে জেতার জন্য যেহেতু এই বেআইনি অস্ত্রধারী গুন্ডাদের দরকার হয়, সেই জন্য এই অস্ত্রগুলো পুলিশের পক্ষে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ফলে অপরাধীরা এই অস্ত্রগুলো অপরাধের জন্য ব্যবহার করছে। আমি একটা প্রশ্ন করবো একদম টু বি স্পেসিফিক ভাবে। আপনি নিজে একজন আইপিএস অফিসার বা আইপিএস অফিসারের দায়িত্ব পালন করেছেন একদম সুদৃঢ়ভাবে, এবং বাংলায় যদি একদম আমি আমি কোটানকোট বলবো, সৎ পুলিশ অফিসারদের নাম উঠে আসে সব সময় প্রথম স্থানের যে পুলিশ অফিসার, তার মধ্যে নজরুল ইসলাম অন্যতম পুলিশ অফিসার। সেখানে আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে হয়েছে আপনার কাজের সুবাদে, কিরকম অভিজ্ঞতা স্যার? কারণ আপনি বললেন যে যদি চাওয়া না চাওয়া এই দুটি খুব, এই দাঁড়িপাল্লাটা খুব ভারী। দেখুন, মমতা ব্যানার্জির সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা, উনি 2009 সালে পার্লামেন্ট ভোটের পর আমাকে নিজে থেকে ফোন করেন এবং তারপরে একাধিকবার ফোন করেন, এবং উনি চাওয়াতে রাজ্য সরকার ছেড়ে দিতে আমাকে রেল ভবনে, মিনিস্ট্রি অফ রেলওয়েজে এক্সিকিউটিভ ডাইরেক্টর সিকিউরিটি হয়ে জয়েন করতে হয়। কিন্তু সেখানে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে মমতা ব্যানার্জি সৎ নন। তিনি সঠিক কথা বলেন না, তিনি আইনও জানেন না, আইন মানেনও না। আইন জানেন না বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন তিনি আইন করে এসেছেন। দেখুন, মমতা ব্যানার্জি তো 80-র দশকেই ডক্টর মমতা ব্যানার্জি লিখতে শুরু করেছিলেন, এবং লোকে যখন জিজ্ঞেস করলো যে তিনি কোথায় থেকে ডক্টরেট করেছেন, তখন বলেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। কিন্তু আপনারা এটা জানেন কি না যে খোঁজ নিয়ে দেখা গেছে ইস্ট জর্জিয়া বলে দুনিয়াতে কোনো ইউনিভার্সিটি নেই। তো উনি যে কথাটা বলেছিলেন সেটা আপনি বুঝতে পারছেন যে এটা সত্যি হতে পারে না। তো ধরুন যে একজন মহিলা যিনি থিসিস করেননি, ইন্টারভিউ দেননি, তিনি ডক্টরেট লিখতে শুরু করে দিলেন, নিশ্চয়ই তাকেও কেউ ঠকিয়েছিলেন টাকা পয়সা নিয়ে, কোনো ফেক, যাকে জাল সার্টিফিকেট বলেন, সেটা তিনি জোগাড় করে থাকলেও থাকতে পারেন, আমি জানি না। কিন্তু এটা ঘটনা যে তিনি ডক্টরেট করেননি কিন্তু ডক্টর লিখতেন, তো এটাকে আপনি বলতেন ঠিক লিখতেন? তো উনি যেসব কথা বলেন সেগুলো অধিকাংশ সময় ঠিক থাকে না। উনি যেসব কথা বলেন সেগুলো অধিকাংশ সময় সত্য থাকে না। এমনকি এমন বেঠিক কথা উনি বলেন যেগুলো না বললেও চলতো। আমি আপনাকে একটা দুটো রবীন্দ্রনাথ মারা গিয়েছেন 1941 সালে। এই ব্যাপারে আমাদের এ রাজ্যের কারো কোনো রকম সন্দেহ আছে বলে আমার মনে হয় না। কিন্তু তার 6-7 বছর পরে গান্ধীজির অনশন ভাঙানোর জন্য তিনি রবীন্দ্রনাথকে দিয়ে তাকে ফলের রস খাইয়ে দিলেন। তো এটা ঠিক হতে পারে কি? রামমোহন কত সালে মারা গিয়েছে? আমার যতদূর মনে পড়ছে 1833 খ্রিস্টাব্দে। আর আমাদের যে বিধানসভা সেটা কবে তৈরি হয়েছে? 1950। তো 1833-এ যে লোক মারা গিয়েছে তাকে দিয়ে 1950-এ যে বিধানসভা তৈরি হয়েছে তাতে তিনি সতী দাহ প্রথা রদের আইন পাশ করে নিয়েছেন। তো এই রকম কথা যিনি বলেন, তো তিনি যে কথা বলছেন সেটাকে গুরুত্ব কতটা দেবেন সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। আমি মনে করি তিনি সত্য কথা খুব কম সময় বলেন, ঠিক, হ্যাঁ, ঠিক কথা খুব কম সময় বলেন, আইন মেনে কাজ খুব ঠিক সময় করেন। আইন উনি হতে পারে যে ওনার আইনের ডিগ্রিটা ওই জালি ডক্টরেট ডিগ্রির মতো কোনোভাবে অর্জন করা।
স্যার আমি একটা প্রশ্ন রাখবো এবারে। সুজয় কৃষ্ণ ভদ্র যে কালীঘাটের কাকুর একদম কণ্ঠস্বর একদম সাড়া ফেলে দিয়েছিল বাংলার রাজনীতিতে এবং গোটা পশ্চিম বাংলায়, একদম টান টান উত্তেজনা ছিল প্রত্যেকটি ঘরে যে কবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হবে। এরপর দেখা গেল সেই নাটকীয় পর্যায়ের পরে সুজয় কৃষ্ণ ভদ্রের পরে এবার সামনে এলো কুন্তল ঘোষের নাম। একদম দীর্ঘ টানাপোড়েনের পরে গত 11ই ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতিও পেল সিবিআই। কোন তথ্য সামনে আসবে বলে মনে হয়? দেখুন, এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, আমি যদি পরে বলি যে এই কথাগুলো আমি বলিনি, তাহলে এই আমার কোনো স্যাম্পল কণ্ঠস্বরের সঙ্গে এই কণ্ঠস্বরে যখন পরীক্ষা করা হবে তখন এটা প্রমাণ হবে সন্দেহাতীতভাবে যে এই কথাগুলো আমিই বলেছি। তো কুন্তল ঘোষের সঙ্গে কালীঘাটের কাকু বা উপরের লোকদের, অন্যান্য যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের কথা হয়েছে, এবং সে কথাগুলো যে তাদেরই এটা প্রমাণ হলে আদালতে সেগুলোকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। 26,000 চাকরি বাতিল মামলা, অর্থাৎ 25,753 জন স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি নিয়ে 2024 সালের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, অর্থাৎ পুরো প্যানেলটিকে বাতিল করার যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল, পরবর্তীকালে সেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এবারে এই প্রসঙ্গে একদম সর্বোচ্চ শুনানি ছিল 10ই ফেব্রুয়ারি। এই মামলার সমস্ত শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আমরা দেখলাম একদম বিচার প্রক্রিয়ার মাঝখানেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বর্তমান তাকে বলতে শোনা গেল যে পৃথকীকরণ প্রায় কার্যত অসম্ভব। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন এসএসসি তারাও বলছে যে র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তারা দিতে পারলো, ওএমআর শিটের কোনো তথ্যই তারা দিতে পারছে না। 26,000 চাকরি বাতিল হওয়া ছাড়া কি আর কোনো পথ খোলা থাকলো না? দুর্নীতির চরম ফল কেন ভোগ করবে একদম যোগ্যদের পরিবার? আচ্ছা, এটা এরকম কেন হচ্ছে, যোগ্যদের পরিবারকে কেন এই অবস্থার সম্মুখীন হচ্ছে সেটা বুঝতে হলে আপনি দেখুন, রাজ্য মন্ত্রিসভায় একটা রেজলিউশন পাস হয়েছিল যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরিটাও যাতে রাখা হয়, সেটা মুখ্যমন্ত্রী এরকম রেজলিউশন পাস করে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের মাধ্যমে এসএসসি-কে দিয়ে হাইকোর্টে হলফনামা দিয়েছিলেন। আপনাদের খেয়াল করে দেখুন, হাইকোর্ট এটাতে অনুমতি না দেওয়ার ফলে এটা ঘটতে পারেনি। এখন আমার একটা প্রশ্ন, আপনারা নিজেদেরকেও প্রশ্ন করবেন, যারা কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্ন করতে পারবেন কিনা আমি জানি না, যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তারা তো অপরাধ করেছেন। একদম। তো যারা ঘুষ দিয়ে চাকরি নেয় আর যারা ঘুষ নিয়ে চাকরি দেয় উভয়ই অপরাধী, আর তাদের যারা সুবিধা করেছে তারাও অপরাধী। প্রিভেনশন অফ করাপশন একটা কোনো রকম সন্দেহ নেই। তাহলে এই যে রেজলিউশন পাস, যেটা পুরোপুরি বেআইনি কাজ করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি বাঁচানোর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা ভূমি রাজস্ব মন্ত্রীর এত দরদ কেন? আমার একটা মনে হয়, আমি সেটা বলছি, সেটা হচ্ছে যে দেখুন, এই যে চাকরি টাকা দিয়ে যারা কিনেছে তাদের টাকার কি হয়েছে সে ব্যাপারে তো আপনি ওই 25% রেখে 75% পাঠিয়ে দেওয়ার গল্পও শুনেছেন। আর কুন্তল ঘোষ তো একটু আরো বাড়িয়ে বলেছিল যে আমি মাত্র 10% রেখেছি, বাকি 90% পাঠিয়ে দিতাম। তো এই যে 75% বা 90% যাদের কাছে এসেছে, যারা হাত দিয়ে টাকাটা আদায় করেছে তাদের পিঠে পড়লে তারাও তো যাদেরকে 75% 90% দিয়েছে তাদের উপর চাপ সৃষ্টি করবে না করবে না? এই চাপটা যাতে না পড়ে তার জন্যে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি রাখার জন্যে অতিরিক্ত পদ সৃষ্টি করা। তো এই যে এসএসসি রিক্রুটমেন্ট করছে, তো অবৈধভাবে কাকে রিক্রুট করেছে, কারা বৈধভাবে রিক্রুট হয়েছে এসএসসি বলতে হবে? এটা কি হয়? হতে পারে না। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। কেন?
যাতে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছে তাদের ঘাড়ের উপর দিয়ে যাতে অবৈধভাবে যারা নিযুক্ত হয়েছে তাদের চাকরিটাও যদি বেঁচে যায়, তাহলে ওই পিঠে পড়া থেকে আমাদের যে মন্ত্রীরা, নেতারা অনেকটা বেঁচে যায়। এবং সেই জন্যেই তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে কারা অবৈধভাবে সেটা বলেননি। আমার একটা প্রশ্ন রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম বলতে শোনা গেছিল যে কারোর চাকরি যাবে না, এই কথা কি খেলাফ হতে চলেছে স্যার? দেখুন, মুখ্যমন্ত্রী তো অনেক কথা বলেন, তো সেই সব কথাগুলো কি তিনি রাখেন? আর এই যে কারো চাকরি যাবে না, সুপ্রিম কোর্ট যদি একটা রায় দেয় তিনি কি বলতে পারবেন যে আমি মানবো না? এর প্রভাব কি নির্বাচনে পড়বে? আমি একটা উদাহরণ দিয়ে বলবো। একদম। আচ্ছা ধরুন, আমাদের চন্দ্রযান চাঁদের যেখানে নামতে চেয়েছিল সেখানেই নেমেছিল তো। আচ্ছা, এই চন্দ্রযান যদি ঠিক জায়গায় নামে, যার জন্য দেশের বিভিন্ন জায়গায় অনেক যাগযজ্ঞ হয়েছিল তো। তো আপনারা কি মনে করেন যে এই যাগযজ্ঞটা হয়েছিল যার জন্য চন্দ্রযান ঠিক জায়গায় নেমেছে? না। আসলে আমাদের যারা প্রযুক্তিবিদ ছিলেন, যারা বৈজ্ঞানিক ছিলেন, তারা সঠিক পরিকল্পনা করেছিলেন এবং সেই পরিকল্পনাটাকে সঠিকভাবে পরিচালনা করেছিলেন, যার ফলে চন্দ্রযান নেমেছে। ও যদি কোনো যাগযজ্ঞ না হতো তাহলে নামতো। আমাদের এখানে ভোটে যারা যেতেন তারা কি ভোটাররা কাকে ভোট দিতে চাইছেন কাকে দিতে চাইছেন না সেভাবে ঠিক হয়? আমাদের এখানে কারা ভোটে জিতবেন তারা তো ঠিক করেন ওই যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, গুলি আছে, বোমা আছে, সেই গুন্ডা বদমাশরা কে ভোট দিতে বাড়ি থেকে বেরোতে পারবে কে পারবে না তারা ঠিক করেন, কে ভোটের লাইনে দাঁড়াতে পারবে কে পারবে না তারা ঠিক করেন, এবং ভোটের লাইনে থেকে বুথের বিরুদ্ধে গেলেও তার ভোটটা কারা দিয়ে নেবেন তারা ঠিক করেন। তাহলে ভোটাররা কাকে ভোট দিতে চাইছেন বা না চাইছেন তার উপর তো ভোটের ফল নির্ভর করছে না, গুন্ডা বদমাশরা যাকে জেতাতে চাইছেন তার উপর নির্ভর করছে। তা আমি কি বোঝাতে পেরেছি? ওই যে যাগযজ্ঞের উপর যেমন চাঁদে নাপা নির্ভর করেনি, তেমনি এখানে ভোটাররা কাকে ভোট দিতে চাইছেন কিনা তার উপর ভোটে জেতা নির্ভর করে না, গুন্ডা বদমাশদের গুন্ডামের উপর নির্ভর করে। তাহলে বলছেন এই 26,000 চাকরি বাতিল বা চাকরি বাতিল না হওয়ার প্রভাব নির্বাচনে পড়বে না, মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্বমহিমায় তা প্রচার চালাবেন? দেখুন, যদি পড়তো তাহলে যারা যোগ্য প্রার্থী বছরের পর বছর রোদে পড়ছে, বৃষ্টিতে ভিজছে, শীতে কষ্ট পাচ্ছে, এরা বিভিন্ন আন্দোলন করছে, তার কোনো প্রভাবকে কোনো ভোটে আপনি পড়তে দেখেছেন? পড়ছে না। আপনি দেখুন, সারদার কথা আপনারা জানেন, নারদের কথাও জানেন। নারদের স্ট্রিংয়ে যাদের হাতে করে টাকা নিতে দেখা গিয়েছিল, মমতা ব্যানার্জি নিজেও ভয় পেয়েছিলেন যে এরা হয়তো হেরে যাবে, বলেছিলেন যে আমি জানতাম না বলে এদের প্রার্থী করেছি, জানলে করতাম না। কিন্তু যখন এরা ভোটে জিতে গেল, আমি এখানে দুটো কথা বলবো, যে প্রথমত এদেরকে এই ঘুষ নিতে দেখার পর লোকে ভোট দিল, অথবা গুন্ডা বদমাশরা তাদেরকে জেতালো, এবং মমতা ব্যানার্জি দেখলেন যে এরকম অসৎ লোকদের দাঁড় করে ভোটে জেতানো যায়, তারপরে উনি আর কোনো উচ্চবাচ্য করেছেন? ওইরকম লোকদেরকে তিনি আবারও ভোটে দাঁড় করাচ্ছেন। তো আমি যেটা বলতে চাইছি, যদি এই রাজ্যের শাসক দলের নেতারা যেসব খারাপ কাজ করছেন, দুর্নীতি করছেন, সেই সবের ফল ভোটে পড়তো, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে পড়তো, তাহলে কিন্তু এরা ক্ষমতায় থাকতেন না। একদমই। স্যার, আপনার মতে আপনি আইনের বিভিন্ন বিষয় নিয়ে সবসময় পর্যবেক্ষণ করেন, আমি সেই জায়গা থেকে বলবো যে আপনার পর্যবেক্ষণ কি বলে? আপনার মতে কি সুপ্রিম কোর্ট মূলত আইনের কোন কোন দিকগুলো ভেবে এই মামলায় রায়দান করতে পারে? কারণ এতগুলো পরিবার জড়িয়ে রয়েছে এই চাকরি প্রাপকদের সাথে। দেখুন, যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের এটা অত্যন্ত দুর্ভাগ্য যে যারা এটা বলতে পারতেন যে তারা বৈধভাবে পেয়েছেন, এবং যারা অবৈধভাবে পেয়েছেন তারা বলতে পারতেন, তারা বলছেন না। আমি তো বললাম উদ্দেশ্যটা তাদের ঘাড়ের উপর দিয়ে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা রক্ষা করা। কিন্তু ধরুন যে কিছু লোক অবৈধভাবে চাকরি পেয়েছে, সুপ্রিম কোর্ট কি করে বলবে যে হ্যাঁ তাদেরকে চাকরি করতে দাও? যদি কারা বৈধভাবে পেয়েছে কারা অবৈধভাবে পেয়েছে না বলতে পারেন,
তাহলে তো সকলের চাকরি বাতিল হবে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আমি তো সুপ্রিম কোর্টের সামনে অন্য কোনো পদ দেখতে পাচ্ছি না। মানে আমি যতটুকু বুঝি, যারা আমার থেকে ভালো বোঝেন তারা হয়তো কোনো পদ স্যার যারা অযোগ্যদের চাকরি দিল তাদের কি শাস্তি হবে স্যার? তাদের তো দেখুন, কেউ কেউ যেমন পার্থ চ্যাটার্জি এখনো তো হাজতে আছেন, সাজা ঘোষণা হয়নি, কিন্তু 2 বছরেরও বেশি সময় থেকে হাজতে আছে। তো এই রকম অনেকেই হাজতবাস হয়েছে, তো তাদের তো বিচার হয়ে জেলে যাওয়া উচিত। কারণ এরা এত দুর্নীতিপরায়ণ যে এদের মন্ত্রী থাকা তো দূরের কথা, কোনো সরকারি পদে থাকা তো দূরের কথা, মানে পাবলিক লাইফেই থাকার কোনো অধিকার নেই। একদম। স্যার আমার একটা প্রশ্ন থাকছে যে আপনি তো একটা সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন, সত্যি কি এই সমস্ত দুর্নীতির বিষয়ে তিনি মাথা ঘামাতেন না? মমতা ব্যানার্জি বলছে সব দপ্তর তো আর আবার দেখার বিষয় নয়, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা দপ্তর আছে, তারা সেই বিষয়গুলো লক্ষ্য করে। একদম ঠিক কথা নয়। কারণ আমি যখন দিল্লিতে ছিলাম তখন আমি একটা নির্দিষ্ট কেসের কথা বলছি, যে সিবিআই এর কাছ থেকে একটা সেলফ কন্টেন্ট নোট এসেছিল, যে একজন চিফ সিকিউরিটি কমিশনার যিনি থাকেন মুম্বাই, যে তিনি এই এই অন্যায়গুলো করেছেন, আমরা এই কেস শুরু করেছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তো এইটা আমাকে তদন্তের জন্য দেওয়া হয়, যদিও আমার উপরে ডিজি ছিলেন ওখানে। তো এটা আমার খুব আশ্চর্য লাগে যে ডিজিকে তো দিতে পারতেন, ডিজি আমাকে দিতে পারতেন, রেল মন্ত্রীর তরফ থেকে আমাকে দেওয়া হচ্ছে ডিজিকে বাইপাস করে। তা আমি জিজ্ঞেস করি তার ঘরে ঢুকে যে তিনি কেন এটা চাইছেন। তো তিনি আমাকে যেটা বোঝানোর চেষ্টা করেন যে এই লোকটা খুবই অসৎ, আমি চাইছি যে ইমিডিয়েটলি একে সাসপেন্ড করা হোক এবং এরপর ভালোভাবে তদন্ত করে একে চাকরি থেকে বাদ দেওয়া হোক। তা আমি তারপরে সেভাবে তদন্ত করি। সেখানকার লোকেরা, আমার যেহেতু একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে, লোকেরা আমাকে সাহায্য করেন, বিশেষ করে যারা সৎ অফিসের, তারা তো একদম একদম প্রাণপণে আমাকে সাহায্য করে। তা আমি তদন্ত করে দেখলাম যে এটা ঠিক, তিনি যে অপরাধ করেছেন তার চাকরিতে থাকার অধিকার নেই এবং এখনই তাকে সাসপেন্ড করা উচিত। তো আমাদের আইপিএস অফিসারদের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন আইপিএস অফিসারদের ক্যাডার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এমএইচএ বলে সংক্ষেপে। কিন্তু আইজি অ্যাবাব কোনো আইপিএস অফিসারের যদি অন্য বিভাগে পোস্টিং হতে হয়, তাহলে এমএইচ এর অনুমোদন লাগে, সঙ্গে সঙ্গে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি আছে যেটা প্রধানমন্ত্রীর অধীনে, সেই কমিটিরও অনুমোদন লাগে। আমি যেমন গিয়েছিলাম রেল মন্ত্রকে, তাদের অনুমোদন নিয়ে। এই যে অফিসারের কথা বলছে তিনিও আইপিএস অফিসার ছিলেন, তিনিও গিয়েছিলেন সেই অনুমোদন নিয়ে। তাকে যদি সাসপেন্ড করতে হয় তাহলে এমএইচএ কিন্তু অর্ডার করাতে হবে, তার বিরুদ্ধে প্রসিডিং করলে সেটাও এমএইচএ দিকে অর্ডার করাতে হবে, এবং সেটা করার জন্যে তার বিরুদ্ধে কি কি প্রমাণ পাওয়া গিয়েছে, তাকে কেন সাসপেন্ড করা হবে, সেই ড্রাফট সাসপেন্ড অর্ডার, এবং তার বিরুদ্ধে যে যে সাক্ষী ব্যবহার করা হবে, যে যে ডকুমেন্ট ব্যবহার করা হবে, সেগুলোর তালিকা তৈরি করে সেগুলো এমএইচএতে পাঠাতে হবে, যে মিনিস্ট্রিতে আছে। তো মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে আমি সেগুলো করে ফাইলটা আমি রেলমন্ত্রীর কাছে দিলাম। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন তখন, কিন্তু অনেক দিন হয়ে গেল সেই ফাইল আমার কাছে আর ফেরত আসে না। কিন্তু একদিন হঠাৎ আমি চমকে উঠলাম, যারা আমাকে সাহায্য করেছিলেন তাদের মধ্যে 2-3 জন কাছ থেকে আমি যেটা জানলাম, এবং তারা অভিযোগ করলেন যে স্যার আপনিও টাকা নিয়ে ছেড়ে দিলেন। তো এটা আমার পক্ষে কতটা আঘাতের হতে পারে আপনি বুঝতে পারছেন। আমি সেটা বললাম যে আপনারা এরকম বলছেন, আমি কার কাছে টাকা নিইনি, কোনোদিন আগেও নিইনি, আমি আশা করছি ভবিষ্যতে কোনোদিন নেব না। আপনারা এরকম বলছেন কেন? আপনারা যে টাকা নিয়ে থেকে ছাড়া হয়েছে তার কোনো প্রমাণ জোগাড় করে দিতে পারবেন আমাকে? আমি আপনাদের কাছে চাইছি। তো তারা প্রমাণ জোগাড় করে আমাকে দেন, ভিডিও করে দেন, যেখানে সেই অফিসারেরও কথা আছে যে তিনি কিভাবে ছাড়া করেছেন। তো এইটা জানার পর আমি মিনিস্ট্রি অফ রেলের অফিসের সামনে যারা বসেন তাদেরকে বললাম যে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। তো এর আগে প্রথম যখন গিয়েছিলাম তখন আমি যে কোনো সময় মমতা ব্যানার্জির সামনে ঢুকে যেতে পারতাম, অন্য লোকেরা আপত্তি করতেন না। পরে
তারা খুব মৃদুভাবে জানালেন যে উনি তো খুব কাজে ব্যস্ত ট্যস্ত থাকেন, কখন কি করেন, আপনি একবার অনুমতি নিয়ে ঢুকলে ভালো হয়। আমি তাতে আপত্তি করিনি। তো আমি যখন দেখলাম যে তাদের কাছে বারবার বলার পর তারা আজকাল এরকম করে করে সময় পার করছেন, কিন্তু আমার দেখার ব্যবস্থা করছেন না, তখন আমি একদিন অনুমতি না নিয়ে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমি খুব পরিষ্কার করলাম যে দেখুন, আপনি ঘুষ আদায় করবেন কিনা, আপনি তোলা তুলবেন কিনা, এটা আপনার ব্যাপার, আমি আপনাকে মানা করতে পারি না, কিন্তু আমার নাম করে এটা করা যাবে না, আমাকে এই কাজে ব্যবহার করা যাবে না। তো তিনি তো কি পরিমাণ তেলে বেগুনে জ্বলে উঠলেন আপনি বুঝতে পারছেন। কে বলেছে আমি এরকম পয়সা নিয়েছি, আমি এরকম ঘুষ আদায় করেছি? আমি বললাম যে দেখুন, রাগ করার কিছু নেই, আমার কাছে ভিডিওটা আছে, আপনি দেখে নিন। উনি যখন বুঝতে পারলেন যে আমার কাছে ঠোস প্রমাণ আছে, তখন উনি সুন্দর করলেন, করে ওই অফিসারদেরকে ডাকলেন, ডেকে যেসব ভাষা বললেন আমি বলতে পারবো না, কোনো ভদ্রলোকের পক্ষে সেগুলো বলা উচিত নয়। স্বয়ং মুখ্যমন্ত্রী? তখন তিনি রেলমন্ত্রী ছিলেন। আচ্ছা। তিনি যেসব ভাষা বললেন সেগুলো কোনো মহিলাদের দূরের কথা, কোনো ভদ্রলোকেরও উচ্চারণ করা সম্ভব নয়। তো আমি ভাবলাম যে তাহলে হয়তো এবার একটা ব্যবস্থা হবে। আমি ফিরে আসলাম, কিন্তু কিছু হলো না। তখনও আমি জানতাম না যে তিনি একদম সরাসরি এর সঙ্গে যুক্ত। তো আমি যেটুকু বলেছিলাম যে ওখানে রক্ষিত, তার টাইটেল ছিল, সেক্রেটারি ছিলেন রেলওয়ে বোর্ডের। তিনি আমার অফিসে আসলেন, আমি তাকে দেখালাম ভিডিওটা। তিনি দেখার পর কোনো রকম কথা না বলে মাথা নিচু করে আবার ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর আর কিছু হয়নি। কিছুদিন পরে ওখানে সেক্রেটারি চেঞ্জ হলো, গুপ্তা উপাধিধারী একজন সেক্রেটারি আসলেন। তিনি একদিন আমাকে তার অফিসে ডাকলেন, আমি এলাম। তখন উনি বললেন যে এরকম একটা ফাইল আপনি দিয়েছিলেন, ফাইলটা এখন ক্লোজ করা যায়নি, আপনি যদি একটু লিখে দিতেন তাহলে ফাইলটা ক্লোজ হয়ে যেত। আমি বললাম যে আমি তো ফাইলটা দিয়েছিলাম যে তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করার জন্য। আপনারা তো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন বেআইনিভাবে, আপনারা এমএইচ এর অনুমোদন নেননি, আপনারা ক্যাবিনেট কমিটির যে অনুমোদন সেটাও নেননি, এবং তারা আপনাদেরকে চিঠি লিখেছে যে আপনারা এটা কি করে করেছেন। আমাকে দেখান যে আপনারা তাকে রিলিজ করলেন কি করে, রেলমন্ত্রী কি অর্ডার দিয়েছেন তাতে। বলছে যে আমাকে সেই সব কাগজপত্র কিছু দেওয়া হয়নি। আমি বললাম, ঠিক আছে, এমএইচ যেটা লিখেছেন, ডিওপিটি ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি যেটা লিখেছেন সেটা দেখান। বলে আমাকে সেটাও দেওয়া হয়নি। আমি বললাম যে তাকে যে রেলমন্ত্রী ছেড়ে দিচ্ছেন এই মিনিস্ট্রি থেকে সেটা দেখান। বলছে সেটাও আমাকে কিছু দেওয়া হয়। তাই বললাম যে আপনি কি করে মনে করছেন যে তারপরে আপনি এরকম বলছেন আর আমি ফাইলে সই করে দেবো, ফাইলটা ক্লোজ করে দেন। তো তিনি খুব খেপে গেলেন। খেপে গিয়ে যে কথা বললেন সেটা বাংলায় অর্থ এরকম দাঁড়ায় যে আপনার কি ধারণা যে সারা এই রেলওয়ে মিনিস্ট্রিতে আপনি একমাত্র সৎ লোক আছেন আর সবাই অসৎ। তো আমার তো কি বলবো, খুবই খারাপ লাগলো, কিন্তু মাথাটা ঠান্ডা করে বললাম, আমি যেটা বললাম সেটা বাংলা এরকম যে ধরুন কোনো গাছে যদি আমি কাঁঠাল ফলে থাকতে দেখি, তো সেটাকে আমি আমের গাছ কি করে বলবো বলুন তো, আমি তো কাঁঠাল গাছই বলবো। উনি যা বোঝার বুঝলেন, আমাকে এ কথার উত্তর দিলেন না। আমি বললাম তাহলে আমি চলে গেলাম, আপনার সঙ্গে কথা বলতে কোনো লাভ নেই। আমি আমার অফিসে এসে আমি পুরো ইতিহাসটা লিখলাম যে আমাকে কিভাবে এটা তদন্ত করতে দেওয়া হয়েছিল, আমাকে কি করতে বলা হয়েছিল, এবং আমি কি করে দিয়েছিলাম, তাদের কি করা উচিত ছিল এবং তারা কি করেছে। গিয়ে সেক্রেটারি কাছে বললাম যে আমাকে একটা রিসিপ্ট করে দেন যেটা আমাকে দিয়েছি, আপনি তখন বলবেন যে আমি ফাইলে সই করিনি, এটা আমি লিখিত দিয়ে দিচ্ছি। আপনি তো বলতে পারেন না যে আমি কি লিখে দেবো, আমার যা লিখেছিল আমি লিখেছি, কি করবেন, কিছু করার ছিল না, সই করে দিলেন। আমি কাগজটা নিয়ে রাখলাম, আমার কাছে এখনো আছে সেসব কাগজপত্র। এই যে আমি যেটা বলছি যে আমাকে উনি তদন্তটা করতে দিয়েছিলেন এই জন্যে যে তখন যিনি ডিজি ছিলেন, পরে সিবিআই ডাইরেক্টর হয়েছিলেন, তিনি নিজেও ঘুষ আদায় করতেন। সিবিআই তার বিরুদ্ধে কেস শুরু করেছিল এবং সে কেস চলাকালীন তার মৃত্যু হয়েছে বলে তাকে জেলে যেতে হয়নি। তো
তাকে তদন্ত করতে দিলে তিনি নিজে ঘুষ খেয়ে নেবেন, তাহলে মমতা ব্যানার্জির পক্ষে বেশি টাকা আদায় করা সম্ভব হবে না। সেই জন্য এনে আমাকে তদন্ত করতে হবে। আপনি চিন্তা করুন যে একজন সৎ লোককে ব্যবহার করে যে বেশি ঘুষ আদায় করা যায়, সেটা আমি মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করতে গিয়ে প্রথম বুঝেছিলাম। এবং আমি যেহেতু এটার একদম সরাসরি তীব্রভাবে আপত্তি করেছিলাম, তিনি আমার উপর এত চটে যান যে উনি এখানে 20 মে শপথ নেন, 25 মে আমাকে দিল্লি থেকে ফেরত আনার জন্য চিঠি লেখেন। 1 সপ্তাহ অপেক্ষা করেননি, চিঠি লেখেন যে আমাকে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পদের জন্য দরকার। এখানে নিয়ে এসে 6 মাস আমাকে কম্পালসারি উইটিংয়ে বসিয়ে রাখে। স্যার আমি যে প্রশ্নটা এবারে করব, একদম ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, একদম বিগত শেষ কয়েক বছর ধরে এই মহার্ঘ ভাতা খুবই আলোচ্য বিষয় বাংলায়। এবারে একদম 4% সাম্প্রতিককালে বাজেট পেশ হয়েছে 2025 সালে, কিন্তু একটা বিষয় তো থেকেই গেল যে এই বাজেট লাইভ টেলিকাস্ট হলো না, যেখানে অন্যান্য রাজ্যে লাইভ টেলিকাস্ট করা হয় বাজেট। এবার 2025 সালে পশ্চিমবাংলাবাসী বাজেট না দেখতে পেলো না শুনতে পেলো। প্রশ্ন হচ্ছে 4% দিয়ে বাড়ালো রাজ্য, পাহাড় প্রমাণ ফারাক ঘুচলো কই? প্রশ্ন আমজনতার, রয়ে তো গেল 35% ঘাটতি। কি বলবেন? এখন ডিএটা কেন দেয়া হয়? জিনিসপত্রের দাম বেড়ে গেলে যে বেতন থাকে তাতে চলে না, যাতে চলে তার জন্য ডিএটা বাড়ানো হয়। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বা অন্যান্য অনেক রাজ্যের সরকারি কর্মচারীদের যে ডিএ দেওয়া হয়, তার থেকে আমাদের এখানে সে হারটা অনেক কম, সেটা আপনিও বলছেন। এখন সেখানে যেখানে অনেকটা বেশি দাবি কর্মচারীদের, যার জন্য সুপ্রিম কোর্টে মামলাও চলছে, মানে স্যাট হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে, সেখানে 4% দেওয়াতে যারা আন্দোলন করছেন তারা সন্তুষ্ট হবেন বলে আমার মনে হয় না। কিন্তু এটার কোনো দরকারই হতো না। সুপ্রিম কোর্ট যদি একটা রায় দিয়ে দিতেন, যেরকম স্যাট দিয়েছেন বা হাইকোর্ট দিয়েছেন, যে তাদেরকে এই ডিএটা দিতে হবে, অথবা রাজ্য সরকার তাদেরকে ডিএ দিতে বাধ্য না, তাহলে এটার অনেকটা মীমাংসা হয়ে যেত। কিন্তু সুপ্রিম কোর্ট সে মামলাটা দিনের পর দিন শুধু তারিখ দিয়ে যাচ্ছেন, কোনো ফয়সালা করছেন না। স্যার কোথাও গিয়ে একটা প্রশ্ন আসছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একদম তৃণমূল সরকারের অন্যতম চর্চিত যে প্রকল্পগুলো তার মধ্যে অন্যতম। একদম জানা গেল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যা ছিল তাই থাকবে লক্ষ্মীর ভান্ডারে, 1 টাকাও বাড়ছে না। কি বলবেন? না না, ভোটটা কবে হবে তারিখটা তো উনি ঘোষণা করবেন না। তো ইলেকশন কমিশন যখন মোটামুটি একটু ঘোষণা করে দেবে কবে করবেন, তারপরে তো ওনার হাতে অস্ত্র আছে। উনি তো যে বিধানসভাতেই ঘোষণা করতে হবে এরকম কোনো নিয়ম কানুন উনি মানেন বলে আমার মনে হয় না। ওনার যখন যা হয় ঘোষণা করে দেন, তখন ইচ্ছে হলে তিনি করবেন। অতএব এখন করার কি দরকার? এখন থেকে করা হলে যদি ভোটটা একটু দেরি হয়, তাহলে তো বেশি দিন ধরে বেশি টাকা